আমাদের মাঝে উপস্থিত আছেন আমার প্রিয় পাপ্পু ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন রাতুল ভাই? আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন বলুন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা, আমার এখনো মনে পড়ে আপনার সেই ঘটনাগুলো, সেই পঞ্চমন্ডির আসন, যেটি আপনি প্রথমবার যখন ভূতবেলায় এসেছিলেন ২০২৩-এর শেষের দিকে সম্ভবত। সেই সময়ে আপনি একটি ঘটনা শেয়ার করেছিলেন। তখন থেকে আপনার ভূতবেলায় প্রথম আসা, এবং সেই ঘটনাটি এখনও মনে আছে। সেই ৫টা মাথা, যেটি অর্থাৎ সেই পঞ্চমন্ডির আসন নিয়ে একটি ঘটনা শেয়ার করেছিলেন। তো তখন থেকেই আপনাকে অনেকে মনে রেখেছেন এবং অনেকেই জানতে চেয়েছিলেন যে পাপ্পু ভাইকে আমরা ভূতবেলায় চাই। তো এই জন্য ভাইয়াকে আমরা স্পেশাল এপিসোডে আজকে আমন্ত্রণ জানিয়েছি। তো ভাই, আজকে স্পেশাল এপিসোডে আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগছে, কারণ ভূতবেলায় আবারও আমি ঘটনা শেয়ার করার সুযোগ পেয়েছি। জি। এই জন্য রাতুল ভাই এবং ভূতবেলা টিমকে অনেক ধন্যবাদ। আশা করছি যে আজকে যে ঘটনা বলবো বরাবরের মতোই, আগে যেমন সবাই গ্রহণ করেছিল, ভালো লেগেছিল অনেক, এবং আজকের ঘটনাও এরকম ভয়ঙ্কর সুন্দর হতে চলেছে। অবশ্যই আমরা সেই প্রত্যাশায় আমরা পাপ্পু ভাইয়ের কাছ থেকে জানতে চাই যে কোন ঘটনাটি আজকে শেয়ার করবেন। আপনি শুরু করুন। আজকে আমি যে ঘটনাটা বলবো রাতুল ভাই, এটা হচ্ছে আমার পাশের বাড়ির একজনের ঘটনা। আর এটা ঘটেছিল আজ থেকে প্রায় ৫-৬ বছর আগে হবে। যদিও ৫-৬ বছর হচ্ছে বেশি পুরনো কোনো ঘটনা নয়। তো ঘটনাটা শুরু হয় আমার পাশের বাড়ির একজন বড় ভাই, ওনার নাম হচ্ছে নয়ন। ওকে। তো এই নয়ন ভাই এবং তার সাথে একটা গ্রুপ ছিল, যারা হচ্ছে দস্যিপনা করে, যারা বেড়ায়, যেরকম ছেলেরা থাকে উঠতি বয়সের। তো ওনারা হচ্ছে ওই সময় মানে খুব দস্যিপনা করে বেড়াতো। আচ্ছা। তো কারো গাছের ফল তাদেরকে না দিয়ে খেলে হয়তো বা দেখা যেত যে পরের দিন সকালে ওই ফলটা আর গাছে খুঁজে পাওয়া যেত না। এইরকম একটা দস্যিপনা ছিল ওনাদের মধ্যে। আচ্ছা। তো ওনারা যেহেতু এগুলোই সবসময় করে, তো ওনারা একটা প্ল্যান করলো যে রাত্রে, একটু গভীর রাত্রে, আমাদের পাশের বাড়ির একজনের একটা জঙ্গল আছে, ছোটখাটো জঙ্গল। আচ্ছা। আর ওই জঙ্গলে একটা আমের গাছ ছিল, অনেক ফজলি আম যেগুলোকে বলে, অনেক বড় বড় আম হতো। আচ্ছা। ওই গ্রামের মধ্যে হচ্ছে ওই একটাই আমের গাছ ছিল, যেটাতে অনেক বড় বড় আম পাওয়া যেত। তো যেহেতু গাছও অনেক বড় ছিল, তো ওই গাছে উঠে আম পাড়ার মতো আসলে ওই সময় ওনাদের অতটাই ছিল না যে গাছে উঠে আম পারবে। আচ্ছা। তো এই জন্য আমাদের ওই নয়ন ভাই এবং তার সাথে আরও দুইজন, শাওন ভাই এবং ইব্রাহিম ভাইকে বলে রাখে যে আজকে রাত্রে আমরা ওই আম গাছ তলায় যাব, এবং ওখানে যে আমগুলো পড়বে, যেহেতু গাছে ওঠা সম্ভব নয়, তো ওই আমগুলো হচ্ছে তারা যেগুলো নিচে পড়বে ওগুলো কুড়িয়ে নিয়ে আসবে আর কি। আচ্ছা। তো যার গাছ, উনি আবার কিন্তু সব সময় পাহারায় রাখেন যে তার গাছের আম যেন অন্য কেউ না নিতে পারে। মানে যেই আমগুলো মাটিতে পড়তো সেই আম সহ উনি কিন্তু নিয়ে যেতেন। তো ওই দিন রাত্রে ওনাদের যাওয়ার কথা ছিল। তো যেহেতু গ্রামের ছেলেপেলে, আর ওনাদের টাইম জ্ঞানটা অতটা ছিল না যে আমরা কয়টার সময় যাব। আচ্ছা। তো আনুমানিক রাত 2টা-3টার দিকে হবে। এই যখন নয়ন ভাই ঘুমিয়েছিল, তখন হঠাৎ দরজায় শব্দ শুনতে পায় যে তাকে শাওন ভাই এবং ইব্রাহিম ভাই তাকে ডাকছে যে চল আমরা আম পাড়তে যাই। আচ্ছা। তো যেহেতু কথা উঠেছিল, তখন ওই নয়ন ভাই তখনই ঘুম থেকে উঠে পড়ে, এবং উঠেই ওনাদের সাথে, ওই দুজনের সাথে আম কুড়ানোর জন্য ওনারা ওই আমের গাছের নিচে চলে যায়। তো আমের গাছটার একটা বর্ণনা দিই। ওইটা হচ্ছে বাঁশঝাড় ছিল সব দিক দিয়ে, এবং মাঝখানে হচ্ছে কিছু আনারসের গাছ ছিল, আনারস চাষ হতো ওখানে। আচ্ছা। এবং মাঝখানে হচ্ছে ওই বিশাল আম গাছটা ছিল। তো যেহেতু অনেক শীতের রাত ছিল, এখন যেরকম শীতের সময় চলছে, তো ওই শীতের রাতে উনি ঘুমিয়ে আছে, এমন সময় ওনাদের ডাক শুনে উনি বাসা থেকে বের হয়ে যায়। আর এই বাসা থেকে বের হয়ে সরাসরি ওই আম গাছের নিচে চলে যায়, এবং ওখানে গিয়ে নয়ন ভাই দেখতে পায় যে এখানে
অসংখ্য আম পড়ে আছে। তো ওনারা ভাবে হয়তো বা যেহেতু আম, রাতের বেলা কেউ তো ওখানে আম কুড়াতে যাবে না, সেহেতু হয়তো এই আমগুলো এতক্ষণে এগুলো পড়ে ওখানে রয়েছে। আচ্ছা। তো ওনারা আম কুড়ানো শুরু করে, যেহেতু ওনারা হচ্ছে কিছুই নিয়ে যায়নি। হুম। তো ওনাদের যে গেঞ্জি পরনে ছিল, টি শার্টে এইভাবে ধরে হুম। ওই টি শার্টে হচ্ছে আমগুলো ওই নিচ্ছিল আর কি। জি। তো অনেকগুলো আম নেওয়ার পর মানে তার যখন টি শার্টটা পুরো ভরে গেল যে আম অনেক নেওয়া হয়ে গেছে আর জায়গা পাওয়া যাচ্ছে না, হুম। হুম। তো হঠাৎ করে এই আম, নয়ন ভাইয়ের মনে হলো যে আমগুলো তো রাখতে হবে কোথাও, যেহেতু অনেক আম হয়ে গেছে। তো সে ভাবছে যে বাড়িতে গিয়ে আমগুলো রেখে আবার আসবে। তো উনি বাড়িতে যখন আর রাখতে যায়, তখন ওই যে দুজন সাথে ছিল, নয়ন ভাই, ইব্রাহিম ভাই আর হচ্ছে শাওন ভাই, আচ্ছা আচ্ছা। ওনারা বলে যে না, আম বাড়িতে রাখার দরকার নাই, এখানেই সাইডে কোথাও রাখো। জি। আম বেশি করে কুড়ানো হলে তখন একসাথে সব নিয়ে আমরা ফিরে যাব। ফিরে যাব একবারে। তো যেহেতু রাত তখন গভীর, এদিকে নয়ন ভাইয়ের মা খেয়াল করলো যে নয়ন ভাই বিছানায় নেই। তো নয়ন ভাই যেহেতু হয়তো বা ভাবলো ও হয়তো বাইরে গেছে বা বাথরুমে গেছে, এরকম ভাবার পরও যখন প্রায় আধা ঘন্টা কেটে গেল এবং তখনও নয়ন ভাই কিন্তু রুমে ফেরেনি, এই জন্য সঙ্গে সঙ্গে নয়ন ভাইয়ের মা উঠে পড়ে যে নয়ন ভাই কোথায় গেল, কয়েকটা ডাক দেয়, কিন্তু কোনো সাড়া না পেয়ে নয়ন ভাইয়ের মা তখন বেরিয়ে পড়ে যে কোথায় গেল নয়ন। তো হাতে একটা টর্চ লাইট নিয়ে উনি বেরিয়ে পড়েন এবং খুঁজতে থাকেন যে আশেপাশে কোথাও গেল কিনা। তো যখন আশেপাশে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন উনি হচ্ছে নয়ন ভাইয়ের বাবাকে ডেকে তুলেন এবং মোটামুটি একটা শোরগোল শুরু হয়ে যায়, চিল্লাচিল্লি শুরু হয়ে যায় যে নয়ন ভাই কোথায় গেল। তো ওনাদের চিৎকার শুনে আমরাও, আশেপাশের যারা বাড়িতে লোকজন ছিল সবাই বের হয়ে আসে বাহিরে, এবং বের হওয়ার পর আশেপাশের যে জঙ্গলগুলো ছিল আমরা ভাবলাম হয়তো বা কারো গাছে, ওনারা যেহেতু সবসময় এগুলো করে, সবাই জানতো যে ওরা এই কাজগুলো করে, হয়তো বা কারো গাছে কিছু পারতে গেছে। তো ডাকার পরেও যখন ওনার আসলে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না, তখন আশেপাশের 5-10 জন বাড়ির মানুষ যখন ডাকাডাকি শুরু করে, তখন কিন্তু একটা এত রাতে চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের আরো লোকজন বেরিয়ে আসে, যেহেতু রাতের শব্দ অনেক বেশি শোনা যায় দূর থেকেও। তো তারপর সবাই মিলে তাদেরকে খুঁজতে শুরু করে এবং এই চিৎকার আসলে নয়ন ভাই কিন্তু ওই আম গাছের নিচ থেকে শুনতে পায়। তো তখন সবাই মিলে ওই খুঁজতে খুঁজতে আম গাছের দিকেই চলে যায় এবং গিয়ে দেখা যায় যে নয়ন ভাই তার টি শার্টের ভাঁজ করে অনেকগুলো কিছু একটা রেখে ওখানে দাঁড়িয়ে রয়েছে এবং তিনি একা একা কারোর সাথে কথা বলছে। মানে একা একা ওখানে এক সাইডে কথা বলছে। হ্যাঁ, এক সাইডে কারোর সাথে কথা বলছে। দেখে মনে হচ্ছে যে উনি হয়তো পরিচিত কারোর সাথে কথা বলছে, এরকম মনে হচ্ছিল। ওকে। তো তারপর যখন নয়ন ভাইয়ের মা দৌড়ে গিয়ে ধরে এবং নয়ন ভাইকে বলে, কিরে তুই এখানে কেন? তখন নয়ন ভাই এমনভাবে মানে একটা রিয়্যাক্ট করে যেন উনি হচ্ছে একটা ঘোরের মধ্যে এতক্ষণ ছিল। তো ঘোরের মধ্যে ছিল বলতে উনি যে এতক্ষণ আম কুড়োচ্ছিল ওখানে এবং ওনার সাথে আরও 2 জন আছে, এই ব্যাপারটা যেন উনি হঠাৎ করেই ভুলে গেলেন এবং বললেন যে আমি এখানে কেন। তখন সবাই তাকে ধরাধরি করে আম গাছ তলা থেকে নিয়ে গেল। এবং যাওয়ার পর ওখানে যখন জিজ্ঞেস করা হলো তাকে যে তুই একা একা আম গাছের নিচে কি করছিস, তখন তিনি বললেন যে আমি তো একা আসিনি এখানে, আমার সাথে ইব্রাহিম, তারপর শাওন, ওরাও এসেছে। তো বললো ওরা কোথায়? তো ওরা বললো যে আমার সাথে তো ওরাও আম কুড়াচ্ছিল, ওরা তো ওখানে দেখতে পাচ্ছি না এখন। তারপর রাতুল ভাই যখন সবাই খেয়াল করলো ওনাকে যে ওনার কতগুলো আম পেয়েছে, দেখি কোথায় আম, দেখলো যে ওনার টি শার্টে গিট দিয়ে যে আমগুলো উনি ওখানে রেখেছিলেন, এখানে আসলে কোনো আমই ছিল না। ওখানে মাটি কেটে রাখা কিছু মাটির অংশ ছিল, যেগুলো উনি আম মনে করে ওনার এই টি শার্টে জড়ো করতে। মাটির ঢিল ছিল? হ্যাঁ, মাটির ঢিল ছিল। এই মাটির ঢিলগুলো উনি এতক্ষণ ওনার টি শার্টে আম মনে করে রেখে দিয়েছিল।
তো উনি এগুলো দেখে অবাক, বলল যে আমি তো অনেক আম কুড়ালাম, তো আমগুলো কোথায় গেল? তো এমন সময় এই চিৎকার চেঁচামেচি শুনে ওখানে আবার ওই ইব্রাহিম ভাই আর শাওন ভাই, ওনাদের ফ্যামিলি, ওনারাও চলে আসে এবং বলে যে আমরা তো আসলে ওখানে যাইনি, আমরা কেবল চিৎকার শুনে উঠে আসলাম। তারপর উনি তখন ভয় পেয়ে যায় এবং ওখানে জ্ঞান হারিয়ে ফেলে। তারপর ব্যাপারটা আসলে কয়েকদিন মানুষের মুখে মুখে ঘুরলেও পরবর্তীতে কিন্তু সবার মুখ থেকে এটা চলে যায় এবং ওই ঘটনাটা কিছুদিনের মধ্যে মানুষ ভুলেও যায়। সবাই ভাবে হয়তো বা যেহেতু ওনাদের আগে থেকেই এটা পরিকল্পনা ছিল যে ওনারা আম পারবে ওখান থেকে, এই জন্য হয়তো বা ওই নয়ন ভাই ওই ঘুমের ঘুরে ওখানে চলে গেছিল। আচ্ছা। তো এই ঘটনার কিছুদিন পর, মানে যখন সবাই প্রায় ভুলেই গেল ঘটনাগুলো, তখন কিছুদিন পর আরেকটা ঘটনা ঘটলো। আচ্ছা। এই আমের গাছকে কেন্দ্র করে এই ঘটনাটা, আমাদের ওই এলাকায় একটা চোর ছিল, আমি চোরটার নাম বলছি না, মানে উনি হচ্ছে ছোটোখাটো জিনিস চুরি করতে করতেই এক সময় ওনার চুরিটা পেশা হয়ে যায়। আচ্ছা। তো উনি হচ্ছে ওই হঠাৎ করে একদিন তাকে ওই আম গাছের নিচে সকালবেলা সবাই আবিষ্কার করলো যে উনি ওখানে পড়ে আছেন। আচ্ছা আচ্ছা। তো উনি পড়ে আছেন এবং দেখে বোঝা যাচ্ছিল যে ওনাকে কেউ হয়তোবা অনেক ধারালো কিছু দিয়ে ওনার মুখে পুরো শরীরে আঘাত করেছে। অনেকটা মানুষের নখ দিয়ে যদি কারো গায়ে আঁচড় কাটা হয়, এইরকম হচ্ছে একটা দেখা যাচ্ছিল যে ওনার মুখে হয়তোবা কেউ আঁচড় কেটেছে। আচ্ছা আচ্ছা। ওই নখ দিয়ে। তারপর ওনার যখন জ্ঞান ফিরল, উনি বলল যে উনি কোনো একটা কাজের দিকে এসেছিলেন এবং ওনার পরিচিত একজন বলে যে ওই আম গাছের নিচে প্রচণ্ড আম পড়ে আছে, চলো আমরা আম কুড়াতে যাই ওখানে। তো উনি যেহেতু ওই আমের তো আর লোক না, উনি হচ্ছে ধরতে গেলে ওই চুরি করে খাওয়া একজন লোক, তো উনি তো আর আম কুড়াতে ওখানে যাবেন না। কিন্তু এই লোকটার এমন একটা ঢাকার একটা এমন সিস্টেম ছিল যে ওনাকে যেতে বাধ্য করেছিল, অনেকটা সম্মোহিত করে যেন ওনাকে নিয়ে গেছিল। তারপর এইভাবে কয়েকদিন গেল। এই ঘটনাটাও মানুষ একটা সাধারণ ঘটনা বলেই নেয় এবং তার কিছুদিন পর ওখানে ওই আম গাছটার নিচে অজ্ঞাত একজন লোক আর কি, যাকে কেউ চেনে না, এইরকম একজন লোককে পড়ে থাকতে দেখা গেল এবং উনি মৃত ছিল। ওনার গায়েও সেম ওইভাবে যে হচ্ছে সেই চোরের ফেসে এবং সমস্ত শরীরে যে দাগ ছিল, আচ্ছা, সেই দাগগুলো ওনার ফেসেও পাওয়া গেল। এবং তারপর ওনাকে আমরা চেষ্টা করলাম যে আসলে এই লোকটাকে পরিচয় বের করার জন্য, কিন্তু পাওয়া গেল না। এবং কয়েকদিন পর, প্রায় 2-3 দিন পর, দূরের একটা গ্রাম থেকে খবর আসলো যে উনি এখানে কোনো একটা বিয়ের দাওয়াতে এসেছিলেন এবং উনি আর সেখান থেকে ফিরে যায়নি। তো বিয়ের দাওয়াতটাও ওই যে আম গাছটা ছিল ওই এলাকা থেকে আরো 2-3টা এলাকার পরে ছিল, একটু দূরেই ছিল। তাহলে উনি কেন এই আম গাছের নিচে আসবেন এবং কিভাবেই বা আসলেন? হ্যাঁ, কেনই আসবেন এখানে? তারপর এই জিনিসটা নিয়ে একটা শোরগোল পড়ে যায় ওখানে এবং আশেপাশের মানুষ সবাই বলে যে গাছটা কেটে ফেলার জন্য, যেহেতু এই গাছ নিয়ে এরকম ভৌতিক ঘটনাগুলো ঘটছে। তো ওই গাছটা কাটার জন্য ওই বাড়ির মালিক প্রস্তুতি নিয়ে নিল যে গাছটা কাটবে। তো পরের দিন যখন গাছ কাটার জন্য লোকজন নিয়ে আসা হলো, তখন দেখা গেল মানে ওই গাছ কাটার জন্য লোকজন আনার পরে সব ঠিকঠাক হয়ে গেল যে পরের দিন গাছটাকে কাটা হবে। তো ওই দিন ওই বাড়ির মালিক স্বপ্নে দেখলেন যে ওই গাছের মালিক যে এই গাছটা ভুলেও কাটা যাবে না এবং এই গাছটা যদি কাটা হয় তাহলে মানে অনেক কিছু হয়ে যাবে যা চিন্তার বাইরে। ওই যে গাছের মালিক তার আসলে অনেক ক্ষতি হয়ে যাবে। তো উনি প্রথমে কাটতে ভয় পাচ্ছিলেন গাছটাকে, যে কাটবেন না। এবং তারপর গ্রামে যেটা হয়, একজন কবিরাজের শরণাপন্ন হওয়া হয়। তো কবিরাজের শরণাপন্ন হওয়ার পর ওখানে কবিরাজ আসেন এবং তিনি ওই কি বলে ওইটাকে, উনি যখন আমাদের গ্রামের ভাষায় ভরণ দেওয়া বলে আর কি, সেই ভরণ দেওয়ার পরে উনি জিন্নের সাথে সরাসরি একজন মিডিয়ামের মাধ্যমে সরাসরি হচ্ছে কানেক্টেড হতে পারেন। তখন ওখানে যেটা বলা হয় যে ওই গাছটা যখন মানে রোপণ করা হয় একদম ছোট থাকায়,
সেই সময় থেকে ওনারা ওই গাছের সাথে আছেন হুম, এবং এই গাছটায় ওনারা বংশ পরম্পরায় ওখানে থাকবেন। হুম, তো এই গাছটা কাটলে ওনাদের থাকার কোনো জায়গা থাকবে না, এই জন্য ওই গাছটাতেই হচ্ছে ওনাকে থাকতে হবে, এটা কাটা যাবে না। রাইট। তো তারপর যখন ওনাকে বলা হয় যে এই যে ঘটনাগুলো ঘটলো এবং একজন লোককে মারা হলো, এই ঘটনাগুলো আসলে কেন ঘটনা হয়েছিল, হুম, 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 তো এর পরিপ্রেক্ষিতে যেটা বলা যায় যে ওখানে আম, এই যে জিনটা ছিল উনি হচ্ছে বিভিন্নভাবে এখানে মানুষদেরকে ডেকে আনতো, যে লোভ লালসা বা যাদের মধ্যে হচ্ছে আম, অন্যের জিনিস নেওয়ার একটা প্রবণতা প্রবণতা থাকে, ছিল, হ্যাঁ। হ্যাঁ, তাদেরকে হচ্ছে উনি টেনে আনেন এবং ওনাদেরকে চেষ্টা করেন যে এরকম আসলে কাউকে এখানে রাখা যাবে না। হুম, হুম, তো ওই যে লোকটা মারা গিয়েছিল ওনার কথা জিজ্ঞেস করলে এই জিনটা বলে হুম, যে ওনার যে গ্রাম ছিল ওই গ্রামে এইরকম এই জিনের আর কি জিনেদের যে হুম, আম, পরিবার থাকে, এইরকম একজন পরিবারের ওইদিকে একটা ছিল এবং ইনি আচ্ছা। যখন ওই গাছ থেকে একটু দূরত্বে ওই লোকটা যখন হেঁটে যাচ্ছিল হুম, হুম, তখন এই জিনের ছায়াই হচ্ছে ওই লোকটার পা পড়ে যায় আচ্ছা। এবং এই জন্য উনি হচ্ছে এই লোকটাকে এখানে আনে এবং আনার পরে উনি ওনাকে অনেকভাবে বুঝায় তুমি এটা কেন করলে, কিন্তু ওই লোকটা এতটাই ভয় পেয়ে যায় উনি বিভিন্ন ধরনের সূরা পড়তে শুরু করে, আচ্ছা। কিন্তু মানুষ ভয় পেলে যেটা হয় সূরা পড়তেও ভুল হয়ে যায় এবং তখন উনি এমন একটা ভুল করে ফেলেন, এই জিনের জন্য তখন ওই লোকটাকে আসলে মেরে ফেলতে অনেক সুবিধা হয়ে যায়। আচ্ছা, আচ্ছা। তো ওনাকে যখন ভয়ভীতি দেখানো হয় এক প্রকার আতঙ্কিত হয়েই লোকটা মারা যায় এবং জিন বলে এখানে আমি আসলে ওনাকে মারিনি, উনি নিজে আতঙ্কিত হয়ে মারা গেছেন। হুম, তারপর এই কবিরাজের যখন অনেক করা হলো ওনাকে বলা হলো তুমি এখান থেকে চলে যাও, তোমাকে আমরা অন্য একটা গাছের ব্যবস্থা করে দিব। তো এই কবিরাজ একটা অনেক দূরের একটা গাছের কথা বলে যে এখানে তুমি চলে যাও এবং এখানে কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, আমি জানি যে ওই গাছটা হচ্ছে কোনো অন্য কোনো জিন থাকে না সেখানে। হুম, হুম, তারপর ওই জিনটাকে বলে চলে যেতে। জিনটা প্রথমে অনেক কিছুর আবদার করে যে আমাকে 20 মণ 50 মণ দুধ কলা এগুলো দিতে হবে। আচ্ছা, আচ্ছা। তো তারপর কবিরাজ যা করার তাই করে ফেলে, একদম অনেক মন্ত্র সূরা এগুলো পড়ার পরে একটা সময় গিয়ে ওই জিন হচ্ছে স্বীকার হয় যে ঠিক আছে আমি চলে যাব। হুম, তো ওই সময়ে ওই কবিরাজ বলে যে তুমি যে এখান থেকে চলে যাবে তার একটা নমুনা কিন্তু রেখে যেতে হবে। হুম, হুম, তো তখন ওই জিন বলে যে ঠিক আছে আমি এখান থেকে চলে যাব এবং চলে যাওয়ার সময় এই গাছের একটা ডাল এখান থেকে ভেঙে পড়বে। রাইট। তারপর সে ওখান থেকে ওই জিনটা যখন চলে যায় আমরা মানে মানুষ যখন বুঝতে পারে যে ওই গাছের একটা ডাল মোটা ডাল কোনো ধরনের বাতাস ছাড়াই হঠাৎ করে ওই ডালটা ভেঙে পড়ে যায়। হুম, তো তারপর ওই গাছটা কেটে ফেলা হয় ওই কবিরাজ থাকা অবস্থাতেই এবং তারপর থেকে ওই গাছে আসলে এমন ওই গাছ নিয়ে বা ওই স্থান নিয়ে কোনো ঘটনাই ঘটেনি হুম। এবং তারপর থেকে ওই এলাকাটাও সেফ এবং ওই এলাকায় এরকম কোনো আর ঘটনা শোনা যায়নি। আচ্ছা, আচ্ছা। তো এই ছিল রাতুল ভাই আজকের ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ পাপ্পু ভাই